where the mind is without fear and the head is held high, where knowledge is free. আজকের ক্লাসে আমরা ক্লাস 12 দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জল নির্গম প্রণালী। আমরা আমাদের ভূপ্রকৃতিতে নানা রকম জল নির্গম প্রণালী লক্ষ্য করে থাকি। এখন প্রশ্ন হলো কাকে বলে জল নির্গম প্রণালী, কীভাবেই বা এই ড্রেনেজ প্যাটার্ন বলে জল নির্গম প্রণালী, এই কথাটা আসলো আমরা একটু আলোচনা করে নিই, তাহলে মনে হয় বুঝতে আমাদের একটু সুবিধে হবে। সাধারণত ভূমিরূপের ঢাল অনুসারে, আমি একটু ভূমিরূপ এঁকে দেখাই, ভূমিরূপের ঢাল অনুসারে আমরা সহজেই বুঝতে পারছি এই চিত্রটায় যে কিভাবে ধীরে ধীরে ভূমির উচ্চতা বা ঢালের পরিবর্তন ঘটছে। ভূমিরূপের ঢাল অনুসারে কোনো প্রবহমান জলধারা যখন উৎস মানে যেখান থেকে জলধারাটার সৃষ্টি হচ্ছে, যদি এই জায়গাটাকে আমরা এই জলধারার উৎস হিসেবে পরিগণিত করি, ঢাল অনুসারে ধীরে ধীরে জলধারাটা কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে, অর্থাৎ একটা সময় গিয়ে সে কোনো সাগর, মহাসাগর, কোনো হ্রদ, উপসাগর যে কোনো জায়গায় গিয়ে তার যাত্রাপথটা শেষ করছে। কেন শেষ করছে? যেহেতু সাগর, মহাসাগর, উপসাগর, হ্রদ বা কোনো নিম্নস্থ জলাভূমি, এটাকে আমরা ভূপৃষ্ঠের সবচাইতে নিচু স্থান বলে পরিগণিত করেছি। তাহলে উৎস থেকে মোহনা পর্যন্ত এই জায়গাটাকে মোহনা, যেখানে নদী গিয়ে কোনো মহাসাগর, সাগর, হ্রদ, উপসাগর, জলাভূমি যে কোনো জায়গায় গিয়ে তার যাত্রাপথটা শেষ করে, উৎস থেকে মোহনা পর্যন্ত এই দীর্ঘ যাত্রাপথে প্রবহমান যে জলধারা, তাকে আমরা বলি নদী। তাকে আমরা বলি নদী। এই নদীর কয় রকম, কিভাবে নদী প্রবাহিত হয়, কোন জায়গায় কী ধরনের নদী দেখতে পাই, তার উপর ভিত্তি করেই কিন্তু গড়ে ওঠে জলনির্গম ব্যবস্থা। কি বললাম? ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনা পর্যন্ত দীর্ঘ যে যাত্রাপথ, এই যাত্রাপথে কি হয়, ভূমির ঢাল অনুসারে নদী প্রবাহিত হয়। এই প্রবাহ ব্যবস্থাটাকেই বলা হয়, প্রবহমান জলধারার প্রবাহ ব্যবস্থাকে বলা হয় নদী। তাহলে নদীর সঙ্গে কিন্তু ভূমির ঢালের একটা গভীর সুসম্পর্ক আছে। এখন প্রশ্ন যে এই যে দীর্ঘ যাত্রাপথ উৎস থেকে মোহনা, এই যাত্রাপথে কিন্তু নদীর সঙ্গে নদী একা বয় না, তার সঙ্গে প্রবাহপথে অনেক নদী এসে এইভাবে মিলিত হয় তার দুই তীরস্থ অংশে। কখনো আবার প্রধান নদী থেকেও কিছু নদী নিম্ন অববাহিকা অঞ্চলে বা নিম্ন গতিতে বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে তার এই দীর্ঘ যাত্রাপথে বিভিন্ন প্রধান নদীর সঙ্গে বিভিন্ন উপনদী, বিভিন্ন শাখা নদী এই ভূমির ঢালের সঙ্গে তার যে পর্যায়ক্রমিক বিবর্তন ঘটায়, একে বলা হয় নদী নকশা, যাকে আমরা ইংরেজিতে বলি ড্রেনেজ প্যাটার্ন।
নদী নকশাটাই কিন্তু নদীর চিত্রগত যে পরিবর্তনশীলতা সেটাকে কিন্তু নির্দিষ্ট করে। ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের নদী নকশা দেখতে পাই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি প্রধান নদী, কেমন সেখান থেকে বের হয়ে আসা, তার সঙ্গে এসে মিলিত হওয়া উপনদী, এবং নিম্ন গতিতে যখন নদী আর কোনোভাবেই বহন করতে পারে না, তার নদী খাত চওড়া হয়ে যায়, সেই সময় নদীর ইচ্ছে থাকে যত তাড়াতাড়ি সম্ভব সে গিয়ে সমুদ্রে মিশে, মোহনায় মিশে তার পরিসমাপ্তি ঘটাবে। সেই পরিস্থিতিতে কি হয়? নদী থেকে অনেক শাখা নদী নির্গত হয়, এদেরকে আমরা বলেছি শাখা নদী। তাহলে প্রধান নদী, উপনদী এবং শাখা নদী, এই তিন ধরনের নদীর যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ভূমির ঢাল, সেই ভূমির ঢালের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং এই ভূমিটা কী ধরনের জিওলজিক্যাল স্ট্রাকচার দিয়ে তৈরি, ভূতাত্ত্বিক গঠনটা কীরকম, তার উপর ভিত্তি করে সেইখানে গড়ে তোলে জল নির্গম ব্যবস্থা। তার মানে এতটা জিনিস একসঙ্গে মিলে তৈরি করছে এই জল, মানে এই তিনটে জিনিস একসঙ্গে মিশে তৈরি হচ্ছে জল নির্গম ব্যবস্থা, বা যাকে আমরা বলি ড্রেনেজ প্যাটার্ন বা নদী নকশা বা জল নির্গম প্রণালী, যে কোনো কিছুই আমরা কিন্তু বলতে পারি। তাহলে নদীর ক্ষেত্রে কিন্তু প্রধান নদী, উপনদী এবং শাখা নদী, এদের সম্মিলিত যে ক্রমবিকাশ, যেটা আমি বললাম প্রথমেই, যে এই উপত্যকা অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে নদী, তার যে সম্মিলিত ক্রমবিকাশ, সেই সম্মিলিত ক্রমবিকাশের মাধ্যমে গড়ে উঠছে জল নির্গম ব্যবস্থা। যেহেতু একটা প্রধান নদী, তার সঙ্গে প্রবাহ পথে সে একা চলতে পারে না, তার সঙ্গে এসে প্রবাহিত হচ্ছে উপনদী এবং শাখা নদী। এই উৎস থেকে মোহনা পর্যন্ত সমগ্র অংশটাকে আমরা কি বলি? সমগ্র অংশটাকে আমরা বলি, উৎস থেকে মোহনা পর্যন্ত কমপ্লিট এই অংশটাকে আমরা বলি নদী অববাহিকা। নদী অববাহিকা পুরো জায়গাটাকে সে নিয়ে দখল করে প্রবাহিত হয়ে চলেছে। তাহলে একটা জিনিস কিন্তু আমাদের মধ্যে মনে প্রশ্ন জাগতে পারে যে এই নদী অববাহিকা যে কথাটা বলছি, তাহলে এই অববাহিকা অঞ্চল তো নিশ্চয়ই শিলা দিয়ে গঠিত, তার মানে সেখানে জিওলজিক্যাল স্ট্রাকচার বা ভূতাত্ত্বিক গঠন তার একটা প্রভাব আছে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে জলনির্গম ব্যবস্থার ওপর কিন্তু কোনো জায়গার ভূতাত্ত্বিক গঠন, সেই জায়গাটা কী ধরনের জিওলজিক্যাল স্ট্রাকচার দিয়ে তৈরি, সেটা কিন্তু অনেকাংশে নির্ভর করে। তাহলে এবার যদি আমরা আলোচনা করি যে নদীর জলনির্গম প্রণালী পড়তে গিয়ে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে নদীর জলনির্গম ব্যবস্থার সৃষ্টির মূল কারণই হচ্ছে কিন্তু নদী নকশার ক্রম বিবর্তনের মাধ্যমেই গড়ে ওঠে জল নির্গম ব্যবস্থা বা ড্রেনেজ প্যাটার্ন। ক্রমবিবর্তন, ক্রমবিকাশ, বিবর্তন মানে কিন্তু বিকাশ, একটা জায়গা থেকে কীভাবে ধীরে 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 সেই জায়গার পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু ক্রমবিকাশ। সুতরাং সেই ক্রমবিবর্তনের মাধ্যমেই কিন্তু গড়ে ওঠে জল নির্গম ব্যবস্থা। এই বিষয়ে পর্যালোচনা করতে গিয়ে ভূবিজ্ঞানী W.S. গ্লক তিনি নদী নকশা বিবর্তনের যে মডেল বের করেছেন, তার মধ্যে নদী নকশা বিবর্তনের মডেলে 6টা পর্যায়ের কথা আলোচনা করেছেন। নদী নকশা বিবর্তনের মডেল তিনি পর্যালোচনা করেন, সেখানে তিনি 6টা বিষয়ের কথা বলেছেন। কি কি? প্রথমত হচ্ছে প্রাথমিক বিস্তার। আমরা যখন বিস্তৃত আলোচনা করব তখন দেখব যে এই প্রত্যেকটা জিনিস কিন্তু জলনির্গম প্রণালী ব্যবস্থার
গড়ে ওঠার ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছে। প্রাথমিক বিস্তার ডাব্লিউ.এস. গ্লক তিনি দীর্ঘ সময় নদীর ওপর গবেষণা করেছেন এবং তিনি বললেন যে বিবর্তন মডেলে প্রথমেই তিনি বলেন প্রাথমিক বিস্তার, দ্বিতীয়ত হলো দীর্ঘায়ন, তৃতীয়ত বিস্তার, চতুর্থত সর্বাধিক বিস্তার, পঞ্চমত নদীগ্রাস, ষষ্ঠত হচ্ছে সমন্বয় সাধন। এই 6টি পদ্ধতির মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গার জলনির্গম প্রণালী ব্যবস্থা গড়ে ওঠে। এটা ডাব্লিউ.এস. গ্লক তার নদী নকশার যে বিবর্তন মডেল সেখানে তিনি কিন্তু খুব সুন্দরভাবে এই 6টা জিনিসকে তিনি খুঁজে পেয়েছেন। এটা আমরা দেখতে পেয়েছি এবং জানি। এখন প্রশ্ন হলো তাহলে আমরা যদি এক কথায় বলি যে জলনির্গম প্রণালী কাকে বলে, পরিষ্কার কথা যদি এক কথায় জিজ্ঞাসা করি তাহলে আমরা বলবো যে প্রধানত ভূমির ঢাল এবং ভূতাত্ত্বিক গঠন। খুব মাথায় রাখতে হবে ভূমির ঢাল। আমি শুরুতেই কিন্তু নদী যে এঁকেছি সেখানে কিন্তু আমি বলেছি যে ভূমির ঢাল, কোন জায়গার উপর দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে সে তার ঢাল কেমন, ভূমির ঢাল এবং যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তার ভূতাত্ত্বিক গঠন, এর উপর নির্ভর করে, অর্থাৎ ভূতাত্ত্বিক গঠন মানে কি আমরা জানি ভূত্বক কী দিয়ে তৈরি, শিলামণ্ডল। তাহলে সেই যে অঞ্চলের উপর দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে সেই শিলামণ্ডলীর শিলার গঠন, কী ধরনের শিলা, শিলা প্রবেশতা, তলা প্রবেশতা, তার কাঠিন্য কতটা, নরম শিলা না কঠিন শিলা, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কেমন, খুব শক্ত হলে পরে তার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি হবে, যদি নরম হয় তাহলে পরে তার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম হবে। ক্ষয় প্রতিরোধ ক্ষমতা প্রভৃতি বিষয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে প্রধান নদী, উপনদী এবং শাখা নদীর ক্রম বিকাশের মাধ্যমে যে নদীর চিত্র ভূমির উপর পরিস্ফুট হয় তাকেই বলা হয় নদী নকশা বা জলনির্গম প্রণালী, যাকে আমরা ইংরেজিতে বলি ড্রেনেজ প্যাটার্ন। এটুকু বুঝতে পারলাম। তাহলে এবার যদি আমরা বলি তাহলে জলনির্গম ব্যবস্থা কোন দুটো বিষয়ের উপর নির্ভরশীল, মূল কিন্তু দুটো বিষয় আমরা পেয়ে গেলাম যে কোনো জায়গার নদী নকশার নিয়ন্ত্রক বা কন্ট্রোলিং ফ্যাক্টরস যদি বলি যে নদী নকশা কার কার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তাহলে দুটো জিনিস কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল এই নদীর জলনির্গম প্রণালীর সংজ্ঞা থেকে বা নদী নকশার সংখ্যা থেকে। দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে জলনির্গম প্রণালী তার কন্ট্রোলিং ফ্যাক্টরস বা নিয়ন্ত্রক কিন্তু দুটো। কি কি? একটা হলো ভূমির ঢাল, অপরটা হচ্ছে ভূতাত্ত্বিক গঠন। ভূমির ঢাল এবং ভূতাত্ত্বিক গঠন এই দুটো কিন্তু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা জলনির্গম প্রণালী গঠন করতে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভূমির ঢাল কোন অঞ্চলের ওপর দিয়ে ঢালটা কীরকম প্রবাহিত হচ্ছে, দ্বিতীয়ত হলো ভূতাত্ত্বিক গঠন। সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভূতাত্ত্বিক গঠন। কোন জায়গায় কী ধরনের নদী নকশা গড়ে উঠবে সেটা কিন্তু ভূতাত্ত্বিক গঠনের ওপর বিশেষ রকমভাবে নির্ভর করে। আমরা গ্লোবালাইজড বিশ্বের বিভিন্ন জায়গার নদী নির্গম প্রণালীর যে বিভিন্ন রকম আলোচনা বা বিভিন্ন রকমের যে মডেল, তাত্ত্বিক তত্ত্বকথা বা ভূবিজ্ঞানের যে বিভিন্ন গবেষণা, সেখান থেকে আমরা দেখতে পেয়েছি ভূতাত্ত্বিক গঠনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলনির্গম ব্যবস্থা কোথায় কীরকম গড়ে উঠবে তার ওপর ভিত্তি করে, নিয়ন্ত্রকের ওপর। মানে আমরা মূলত যেটা বললাম যে শিলার ভাঁজ, শিলার কাঠিন্যতা, শিলার মধ্যেকার প্রবেশতা, তার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা, সে নরম শিলা না কঠিন শিলা, পরস্পর সজ্জিতকরণ কীরকম, এই সমস্ত বিষয়গুলোর ওপর কিন্তু নির্ভর করবে। আমরা নদী নকশার প্রকারভেদে এবার চলে যাব যে কত রকম জলনির্গম প্রণালী আমরা দেখতে পাই। এইটা করতে গিয়ে জলনির্গম প্রণালীর যে প্রকারভেদ, সেই প্রকারভেদ করতে গিয়ে দুটো জিনিস আমরা দেখেছি।
একটা হচ্ছে যে নদী নকশার বা জলনির্গম প্রণালীর প্রকারভেদ। নদী নকশা বা জল নির্গম প্রণালীর প্রকারভেদ। এটা আমরা দুটো জিনিস দেখেছি। একটা হচ্ছে ভূমিরূপের সাথে সামঞ্জস্য পূর্ণ নদী নকশা। দ্বিতীয়ত হলো ভূমিরূপের সাথে সামঞ্জস্যহীন নদী নকশা। ভূমিরূপের সাথে সামঞ্জস্যপূর্ণ আর ভূমিরূপের সাথে সামঞ্জস্যহীন, যার কোনো মিল নেই। প্রথমে আমরা আলোচনা করব ভূমিরূপের সাথে সামঞ্জস্যপূর্ণ নদী নকশা। এই ব্যবস্থায় আমরা ভূমিরূপের সঙ্গে তাল মিলিয়ে বা সামঞ্জস্য মিলিয়ে কি কি নদী নকশা দেখতে পাই, এবার আমরা প্রথমে এটা আলোচনা করব। তারপর আলোচনা করব ভূমিরূপের সঙ্গে সামঞ্জস্যহীন কি কি নদী নকশা গড়ে উঠেছে সেটা নিয়ে। চলে যাই প্রথম আলোচনায়। প্রথম আলোচনা হচ্ছে ভূমিরূপের সঙ্গে, অর্থাৎ ভূমিরূপের যে গঠন, যেভাবে ভূমিরূপ গঠিত হয়েছে সেই গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে কি কি নদী নকশা গড়ে ওঠে। আমরা প্রথম কি আলোচনা করছি? ভূ গঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ যেরকম ভূগঠন মানে কি বললাম? ভূমির ঢাল কোন জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে, এগুলো কিন্তু খুব মানে ইম্পর্টেন্স দিয়ে তোমরা গুরুত্ব দিয়ে ছাত্রছাত্রীরা মনে রাখবে। কারণ নদী নকশা কিন্তু বুঝতে পারলে ভীষণ সহজ, না বুঝতে পারলে মনে হয় সবটাই যেন কেমন হচপচ হয়ে গেছে। মনে রাখবে আমরা কি পড়ছি, কার সঙ্গে যাচ্ছি। এবার প্রথমে আমরা যাচ্ছি ভূ গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার মানে ভূ গঠন মানে কি? ভূতাত্ত্বিক গঠনটা কীরকম সেটাও যেমন থাকবে, সেই সঙ্গে ভূমিরূপও থাকবে। অর্থাৎ কোন অঞ্চল কীরকম ঢালের ওপর দিয়ে নদী প্রবাহিত হয়েছে, যে ঢালের ওপর দিয়ে নদী প্রবাহিত হয়েছে সেই জায়গার শিলার গঠন, জিওলজিক্যাল স্ট্রাকচার, ভূতাত্ত্বিক গঠনটা কেমন। আমি শুরুতেই বলেছি যে আমরা যেহেতু পৃথিবীর অধিবাসী, নদী যেহেতু বাহ্যিক প্রক্রিয়া আমাদের ভূমিরূপ গঠন কার্যের জন্য, নদীকে আমরা ভূমিরূপের ওপরেই দেখতে পাই। সেই জন্য ভূতাত্ত্বিক গঠন মানে শিলার যে গঠন, শিলার প্রকৃতি কীরকম, তার গঠন, টেক্সচার, স্ট্রাকচার কেমন, শিলার মধ্যে কোনো ফল্ট লাইন আছে কিনা, ফাটল দারণ আছে কিনা, শিলা কীভাবে বিন্যস্ত হয়ে আছে, অনুভূমিকভাবে না সমান্তরালভাবে, সমস্ত কিছুই কিন্তু আমরা এই ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণতে আলোচনা করব। ভূমিরূপের গঠনের সঙ্গে বা ভূপৃষ্ঠে যেসব নদ নদী গড়ে উঠেছে সেই নদ নদীগুলোর মধ্যে যে ধরনের গঠন আমরা লক্ষ্য করে থাকি, ভূতাত্ত্বিক তথা শিলার গঠনের সঙ্গে সামঞ্জস্য ঘটিয়ে যে চিত্র আমরা পরিলক্ষিত করি, সেগুলো নিয়ে এবার আমরা আলোচনা করছি। প্রথমেই চলে যাব নাম্বার 1, বৃক্ষরূপী জল নির্গম প্রণালী। কি বললাম? বৃক্ষরূপী। বৃক্ষ মানে কি? গাছ। গাছের মতো দেখতে যে নদী নকশা আমরা ভূপৃষ্ঠে দেখি তাকে বলা হয় বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। এর ইংরেজিটা হচ্ছে ডেনড্রাইটিক প্যাটার্ন, PATTERN। এটা হচ্ছে ইংরেজি ডেনড্রাইটিক, DENDRITIC, ডেনড্রাইটিক প্যাটার্ন। গ্রিক শব্দ ডেনড্রন, যার বাংলা যদি আমরা করি দাঁড়াবে গাছ। ডেনড্রন থেকে ডেনড্রাইটিক প্যাটার্নটার উৎপত্তি হয়েছে। একটু এঁকে দেখাই, তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। সাধারণত ভূভাগের বা নদীর ক্রমবিকাশের বা বিবর্তনের প্রারম্ভিক পর্যায়ে ভূপৃষ্ঠে এই ধরনের নদী নকশা গড়ে ওঠে। কি হয়?
প্রধান নদীর সঙ্গে, ধরো এটা একটা প্রধান নদী, এভাবে প্রবাহিত হচ্ছে। প্রধান নদীর সঙ্গে যখন বিভিন্ন উপনদী এসে পরস্পর মিলিত হয় ভূমিরূপের ঢাল অনুসারে, তখন দেখে মনে হয় যে পাতাবিহীন গাছ, দেখো এই চিত্রটা খুব ভালো করে লক্ষ্য করো, গাছের পাতা যখন আমাদের এখানে ঠিক এই শীতকাল, যে সময় গাছের সমস্ত পাতা ঝরে পড়ে যায়, গাছগুলোকে কিন্তু এমন ন্যাড়া ন্যাড়া লাগে। এটা প্রধান নদী, এর সঙ্গে যখন বিভিন্ন উপনদী এসে পরস্পরের সঙ্গে শাখা এলোমেলোভাবে শাখা প্রশাখার মতো মিলিত হয়, তখন দেখে মনে হয় পাতাবিহীন গাছের মতো নদী নকশা আমরা ভূপৃষ্ঠে গড়ে উঠতে দেখি। একে আমরা বলি বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। সাধারণত যে সমস্ত, আমরা প্রথমেই বলেছি যে ভূমিরূপের বিবর্তনের যে প্রাথমিক পর্যায় অর্থাৎ প্রথম অবস্থা ক্রমবিকাশের, সেই সময় ভূমিরূপের ঢাল অনুসারে আমরা এই ধরনের নদী নকশা গড়ে উঠতে দেখি। অনেক সময় কি হয় যে শিলাস্তরে অনুভূমিকভাবে নানা রকম ফাটল বা দারণ বা কোনো জায়গায় যদি জল চুইয়ে চুইয়ে নালার মতো সৃষ্টি হয়, তখন অবশ্যই বিভিন্ন কোণ থেকে নদীগুলো এসে, উপনদীগুলো এসে এরা কি করে, সূক্ষ্ম কোণে, এরা প্রত্যেকে অবশ্যই 90 ডিগ্রির কম সূক্ষ্ম কোণে এসে প্রধান নদীর সঙ্গে মিলিত হয়। আমরা ভূগোলের টোপো মানচিত্র করি, সেই টোপো মানচিত্রে কিন্তু এই বৃক্ষরূপী জলনির্গম প্রণালীটা দেখতে পাই। বেশ বহু জায়গাতে আমরা কিন্তু লক্ষ্য করেছি। বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর আমরা যে সমস্ত, বিশেষ করে ছোটনাগপুর মালভূমিতে অনেক সময় অনুভূমিকভাবে বিন্যস্ত যে পাললিক শিলা কিংবা ফাটলবিহীন আগ্নেয় শিলা, গ্রানাইটের পরিবর্তিত রূপ নিজ জাতীয় শিলা, সেই নিজ জাতীয় শিলা দ্বারা গঠিত ভূভাগের ওপর আমরা অনেক জায়গায় এই বৃক্ষরূপী জলনির্গম প্রণালী গড়ে উঠতে দেখেছি। ছোটনাগপুর মালভূমিতে আমাদের ভারতবর্ষে, আমি ভারতের উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি, বুঝতে মনে রাখতে সুবিধা হবে বলে, উদাহরণটা কিন্তু সব জায়গায় মাস্ট। যখনই নদী নকশার ওপর কোনো প্রশ্ন যদি তোমাদের আসে, জলনির্গম ব্যবস্থার ওপর কোনো প্রশ্ন যদি আসে, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা উদাহরণ কিন্তু দেবে। চাওয়া হোক বা নামাজি চাওয়া হয়নি দেব না তা নয়, ভূগোলে কিন্তু উদাহরণটা মাস্ট। যখন এই ধরনের আলোচনা করব, বৃক্ষরূপী জলনির্গম প্রণালী আমরা ছোটনাগপুর মালভূমিতে দেখতে পাই। আচ্ছা, এই বৃক্ষরূপী জলনির্গম প্রণালী আবার দুটো উপভাগ আছে। কি কি? একটা হলো, এর দুটো উপবিভাগ আছে, উপবৃক্ষরূপী, আরেকটা হলো চুনট বা পিনেট। চুনট বা পিনেট জাতীয় নদী নকশা। উপবৃক্ষরূপী কি? অনেক সময় এরা মূল নদী প্রবাহিত হচ্ছে, মূল নদী প্রবাহিত হওয়ার সময় তার সঙ্গে বিভিন্ন উপনদীগুলো যখন বিভিন্ন কোণের অবস্থান, বৃক্ষরূপী মানে এটা একদম বৃক্ষরূপীর একটা ক্লাসিফিকেশন, মানে হচ্ছে কি দেখতে বৃক্ষরূপীরই মতন, কিন্তু গঠন প্রক্রিয়াটা একটু আলাদা। গঠন প্রক্রিয়াটা একটু আলাদা। সাধারণত অল্প ঢালযুক্ত অঞ্চলে, অনেক সময় 10 থেকে 20 ডিগ্রি এই ধরনের ঢালযুক্ত অঞ্চলে আমরা দেখতে পাই যে প্রধান নদীর সঙ্গে উপনদীগুলো বৃক্ষরূপে যেরকম সূক্ষ্মকোণে মিলিত হয়েছিল, তার থেকেও আরও সূক্ষ্মকোণে এসে মূল নদীর সঙ্গে মিলিত হচ্ছে। বৃক্ষরূপে যেমন সূক্ষ্মকোণে মিলিত হয়েছিল, তার থেকেও আরও বেশি সূক্ষ্মকোণে এসে যখন মিলিত হচ্ছে, তখন তাকে আমরা বলছি উপবৃক্ষরূপী জলনির্গম ব্যবস্থা। কোথায় দেখতে পাই? হিমবাহ দ্বারা অধ্যুষিত যে অঞ্চল, সেখানে টিলা জাতীয় অংশে সেখানে দেখতে পাই। আবার অনেক সময় মৃদু হেলানো উপকূলীয় সমভূমি অঞ্চল, সেখানেও কিন্তু আমরা উপবৃক্ষরূপী জলনির্গম প্রণালী লক্ষ্য করে থাকি। এরপর দেখব আমরা চুনট বা পিনেট জাতীয় নদী নকশা। পিনেট, পিনেট কথার অর্থ কি? পিনেট কথার অর্থ হচ্ছে যৌগিক। পয়সী দন্ত নয়কার মানে হচ্ছে যৌগিক। যৌগিক মানে যুক্ত যুক্ত, যেগুলো যুক্ত হয়ে যাওয়া। সাধারণত আমরা দেখতে পাই যে অনেক বহু ছোট ছোট উপনদী এসে প্রধান নদীর সঙ্গে বিভিন্নভাবে এরা সূক্ষ্ম করে মিলিত হয়। ধরা যাক এটা একটা প্রধান নদী, এর সঙ্গে বহু উপনদী এসে এইভাবে আস্তে আস্তে অসংখ্য অজস্র আকারে, অজস্র
সূক্ষ্ম কোণে এসে প্রধান নদীর সঙ্গে প্রত্যেকটা একটা যৌগিক পাতা, যেমন আমি তোমাদেরকে একটু বলি, তেঁতুল পাতা অনেকে দেখেছি আমরা, খাঁচকাটা 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 থাকে। দেখো এখানেও কিন্তু সেই ধরনের অনেক নদী উপনদী এসে প্রধান নদীর সঙ্গে সূক্ষ্ম কোণে এসে মিলিত হয় এবং এরা ছোটো ছোটো উপনদীগুলো দেখতে মানে যুক্ত হয়ে যে যৌগিক আকৃতির নদী নকশা গড়ে ওঠে তাকে আমরা বলি চুনাট বা পিনেট জাতীয় নদী নকশা। বোঝা গেল? এটা আমরা কোথায় দেখতে পাই? যেমন আমরা উপবৃক্ষরূপীটা বললাম যে হেলানো উপকূলীয় সমভূমি অঞ্চলে বা হিমবাহ টিলা দ্বারা সমৃদ্ধ, হিমবাহ দ্বারা সৃষ্ট টিলা দ্বারা অধ্যুষিত যে অঞ্চল, সেখানে যেমন দেখতে পাই চুনাট বা পিনেট জাতীয় নদী নকশাটা আমরা দেখতে পাই হিমালয়ের দক্ষিণ প্রান্তে বিভিন্ন রকমের যে নদীর মানে গড়ে ওঠার বা সমতল ভূমি অঞ্চলের যে অংশগুলো রয়েছে সেইখানে আমরা কিন্তু এই জাতীয় অজস্র নদী নকশা লক্ষ্য করে থাকি। হিমালয় পার্বত্য দক্ষিণ প্রান্তে, তারপরে হচ্ছে গঙ্গা অববাহিকা, মধ্য ভারতের চম্বল অববাহিকা, সেইখানে আমরা এই ধরনের কিন্তু অজস্র পিনেট জাতীয় নদী নকশা লক্ষ্য করে থাকি। এটা আমরা কি দেখলাম? বৃক্ষরূপী। এবার চলে যাব দ্বিতীয় পর্যায়ে, সেটা হলো সমান্তরাল জল নির্গম প্রণালী। প্রথমটা আমরা কি পড়লাম? বৃক্ষরূপী পড়লাম। দ্বিতীয় চলে যাচ্ছি সমান্তরাল জল নির্গম প্রণালী। সমান্তরাল মানে কি? ভূমিরূপের সঙ্গে সমতা বা সমতা রক্ষিত করে যে ধরনের নদী নকশাগুলো গড়ে উঠবে। সাধারণত মাঝারি থেকে খাড়া ঢালযুক্ত ভূপৃষ্ঠের যে অঞ্চল, সেখানে আমরা দেখতে পাই যে প্রধান নদীর সঙ্গে অসংখ্য উপনদী এসে সমান্তরালভাবে মিলিত হয়। ধরা যাক এটা একটা প্রধান নদী, এর সঙ্গে এরমভাবে সমান্তরালভাবে বিভিন্ন উপনদী এসে মিলিত হয়। একে আমরা বলি সমান্তরাল নদী নকশা। সাধারণত এরা এই উপনদীগুলো এক বা একাধিকভাবে কিন্তু প্রধান নদীর সঙ্গে এসে মিলিত হয়, কিন্তু অনেকটা রাস্তায় যেমন নালা কাটা থাকে না, সেই নালা কাটার মধ্যে এটা যদি একটা মূল নালা ধরি, বিভিন্ন ধরনের ছোটো ছোটো নালার মতো এরা এসে প্রধান নদীর সঙ্গে মিলিত হয়েছে ভূমিরূপের সমান্তরালে। একে আমরা বলছি সমান্তরাল জল নির্গম প্রণালী। সাধারণত কোনো ধরনের হয়তো বিশেষ ধরনের যে ভূমিরূপগুলো, কুয়েন্তার নদী ঢাল বা হকব্যাক যেখানে রয়েছে সেইখানে খুবই খাড়া মালভূমির ঢাল বা মালভূমি সংলগ্ন বন্ধুর যে ভূপ্রকৃতি, সেই খাড়া ঢালে আমরা এই ধরনের কিন্তু নদী নকশা গড়ে উঠতে দেখেছি। একনত বা সমনতি কোণে, কিংবা অনেক সময় হয়তো যে কোনোভাবে ভূমিরূপী বিবর্তনের অনেক সময় হয়, সেই বিবর্তনের কারণে যদি সমুদ্রপৃষ্ঠ পিছু করতে থাকে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা সমান্তরাল নদী নকশা গড়ে উঠতে দেখি। ভারতবর্ষে কোথায় দেখতে পাই? ভারতবর্ষে দেখতে পাই বিন্ধ্য পার্বত্য যে অঞ্চল, সেই বিন্ধ্য পার্বত্য অঞ্চলে ভৃগু ঢালে এই ধরনের সমান্তরাল নদী নকশা গড়ে উঠতে দেখেছি। আর মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকাতে মার্কিন যুক্তরাষ্ট্রেও আমরা মেসা ভার্দে যে ন্যাশনাল পার্ক, সেই মেসা ভার্দে ন্যাশনাল পার্কেও কিন্তু সমান্তরাল জল নির্গম ব্যবস্থা গড়ে উঠতে দেখেছি। এবার আমরা চলে যাব তৃতীয় আলোচনায়। তৃতীয় ধরনের আমরা সবটাই কিন্তু পড়ছি ভূ গঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ নদী নকশা। 3 নম্বর জাফরি রূপী। জাফরি রূপী জল নির্গম প্রণালী। আচ্ছা, জাফরি এই কথাটার সঙ্গে কিন্তু আমরা অনেকে পরিচিত। এর ইংরেজি নাম হচ্ছে ট্রেলিস। জাফরির ইংরেজি হচ্ছে TRELLIES, ট্রেলিস। ট্রেলিস কথার অর্থ কি? ট্রেলিস কথার অর্থই হচ্ছে কিন্তু জাফরি। যেমন তোমরা অনেকেই বাড়িতে দেখেছো যে ভেন্টিলেটরের ওপরে খাঁচকাটা ছোটো ছোটো এরকম স্কোয়ার করে করে বসানো থাকে ঘরে বায়ুর সঞ্চালন সমতা রক্ষার জন্য। তো ঠিক সেই রকমই আবার দেখবে অনেকে হয়তো অনেক ঐতিহাসিক জায়গা বেড়াতে গেছো, পুরনো বিল্ডিংয়ে যেমন তাজমহলের খাঁজে বা অনেক জায়গায় এই নকশা করা কাটা পাথরের বিভিন্ন রকমের জানলার মতো অংশ আমরা দেখতে পাই। এই ট্রেলিস নামকরণটা প্রথম করেছিলেন প্রখ্যাত ভূবিজ্ঞানী
বেইলি ওয়েলস। বেইলি ওয়েলস ইনি একজন প্রখ্যাত ভূবিজ্ঞানী। তিনি এটা প্রথম লক্ষ্য করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপেলিশিয়ান পর্বতের উত্তর পূর্বাংশে যে ব্রিজ অ্যান্ড ভ্যালি ভূমিরূপ রয়েছে, সেখানে তিনি প্রথম এই ট্রেলিস প্যাটার্ন, এই জাতীয় নদী নকশা খুঁজে পান এবং তিনি কিন্তু এই ট্রেলিস নামকরণটা বেইলি ওয়েলস প্রখ্যাত ভূবিজ্ঞানী তিনি করেছিলেন। কি হয়, কিভাবে গড়ে ওঠে এই জাফরি রূপী নদী নকশা? মূলত কোনো নদী ব্যবস্থায়, হয়তো কোনো নদী ব্যবস্থা বা যেখানে নদী গড়ে উঠছে সেই সমস্ত নদী ব্যবস্থায়, ধরা যাক এরকম নদী, এই নদী ব্যবস্থায় হয়তো কোনো পূর্ববর্তী নদী তার পরবর্তী নদীর সঙ্গে এইভাবে অজস্র খাঁজ কেটে কেটে একটার সঙ্গে আরেকটা, তার উপরের অংশে আবার এইখানে মূলত কোনো পরবর্তী নদীর সঙ্গে কোনো বিপরা নদী কিংবা কোনো অনুগামী নদীর সঙ্গে গৌণ পরবর্তী নদী, এরা যখন পরস্পর সমকোণে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে পরস্পরের সঙ্গে যখন এইভাবে নদী বয়ে যাচ্ছে, পরস্পরের সঙ্গে যখন এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে মিলিত হয়, তখনই এইরকম জাফরির মতো দেখতে নদী নকশা গড়ে ওঠে। একে আমরা বলি জাফরি রূপী নদী নির্গম প্রণালী। কি বললাম, যে কোনো অঞ্চলে যখন কোনো নদী ব্যবস্থায় অনুগামী নদীর সঙ্গে পরবর্তী নদীর সঙ্গে বিপরা নদীর এছাড়াও ধরো কোনো গৌণ অনুগামী নদীর সঙ্গে গৌণ পরবর্তী নদী, এরা যখন পরস্পরের সঙ্গে সমকোণে এসে মিলিত হয়, তখনই এই ধরনের জাফরির খাঁজ কাটা ভূমিরূপ তৈরি হয়। দেখতে অনেকটা আঙুর গাছের লতার মতো, তাই অনেকে এই ড্রেনেজ প্যাটার্নকে গ্রেপ ভাইন ড্রেনেজ প্যাটার্ন বলেও কিন্তু অভিহিত করেছেন। গ্রেপ ভাইন ড্রেনেজ প্যাটার্ন বলেও অভিহিত করেন, যেহেতু আঙুর লতার মতো বিন্যস্ত হয়ে গেছে। আমরা কোথায় সাধারণত একনত ভাঁজযুক্ত যে ভূমিঢাল, অর্থাৎ সমকোণ মানে সবাই বুঝতে পারছি, একনত এবং ভাঁজযুক্ত যে ভূমিঢাল সেইখানে এবং তার ভূমিরূপের নদীঢাল বা আয়াম স্ট্রাইক বরাবর এই ধরনের নদী নকশা গড়ে ওঠে এবং এই জাফরিরূপী নদী নির্গম প্রণালীতে নদীর ঘনত্ব কিন্তু খুব বেশি হয়, বেশ ঘনত্বযুক্ত নদী আমরা দেখতে পাই। এবং প্রধান জাফরিরূপী নদী নির্গম প্রণালীর প্রধান নিয়ন্ত্রকই হলো কিন্তু যে ভূতাত্ত্বিক গঠন বা যে শিলাস্তরের উপর দিয়ে নদী প্রবাহিত হয়ে চলেছে, সেই শিলাস্তরের আয়াম এবং নতি কীরকম তার উপর নির্ভর করে জাফরিরূপী জলনির্গম প্রণালী গড়ে উঠবে। এই ধরনের নদী নকশা আমরা কোথায় দেখতে পাই? আমরা ভারতবর্ষের আরাবল্লী পার্বত্য অঞ্চলে দেখতে পাই, এছাড়াও অসমের কাছাড়, তারপরে আরও নানা রকম বিভিন্ন রকম জায়গা রয়েছে, অ্যাড্রিয়াটিক সাগর উপকূল, জুরা পর্বত, এই ধরনের বিভিন্ন জায়গা, পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা জাফরিরূপী জলনির্গম প্রণালী গড়ে উঠতে দেখেছি। এবার চলে যাব চতুর্থ নদী নির্গম ব্যবস্থা, সেটা হলো আয়তাকার জল নির্গম প্রণালী। প্রত্যেকটা দেখো, একটা জিনিস লক্ষ্য করবে, আমরা যে নদী নকশাগুলো পড়ছি সেই নদী নকশাগুলোর নামের মধ্যে কিন্তু তার ক্রমবিবর্তন বা ক্রমবিকাশ অনুযায়ী কীভাবে নদী ব্যবস্থাটা গড়ে উঠেছে, অর্থাৎ কেন সেখানে সেই ধরনের নদী নকশা গড়ে উঠলো, সেটা কিন্তু নামের মধ্যে দিয়ে কিন্তু অনেকটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। সমান্তরালে ভূমিরূপের সঙ্গে সমান্তরাল জাফরি মানে খাঁজ কাটা বা যে ধরনের জাফরি দেখতে পাই, এটা কিন্তু মনে রাখার একটা খুব সহজ টেকনিক তোমাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে মনে রাখতে পারবো। চলে আসছি আমরা আয়তাকার নদী নকশা। আয়তাকার নদী নকশা কী হয়? প্রধান নদী এবং তার উপনদী। দেখো, নদী নিয়েই যেহেতু নদী নকশা বা জলনির্গম প্রণালী, নদীটা কিন্তু আসবেই, কারণ আমরা নদী নিয়ে আলোচনা করছি, কত রকম নদীর বাঁক, কী ধরনের নদী নকশা গড়ে উঠেছে গোটা পৃথিবীতে, সেগুলো আমরা জানবো বা জানছি আস্তে আস্তে ধীরে ধীরে এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা জানতে পারছি এবং জানতে পারবো। আয়তাকার নদী নকশা কি? যে প্রধান নদী এবং তার উপনদী যখন সমকোণে বাঁক নিয়ে পরস্পরের সঙ্গে মিলিত হবে। ধরা যাক এটা একটা কোনো নদী অঞ্চল, বিভিন্নভাবে নদী প্রবাহিত হচ্ছে, যখন প্রধান নদীর সঙ্গে
উপনদীগুলো সমকোণে বাঁক নিয়ে মিলিত হয়, তখন সেখানে আয়তাকার জলনির্গম প্রণালী গড়ে ওঠে। প্রধান নদীর সঙ্গে যখন উপনদীগুলো এসে সমকোণে পরস্পরের সঙ্গে মিলিত হয়, তখন সেখানে আমরা এই ধরনের নদী নকশা গড়ে উঠতে দেখি, এবং এক্ষেত্রে উপনদীগুলো প্রত্যেকটাই কিন্তু সমকোণে প্রধান নদীর সঙ্গে মিলিত হবে। আমরা যেমন জাফরি রুবিতে কি দেখেছিলাম, ভাঁজ বা ফাটলযুক্ত অঞ্চল, এখানে যেহেতু সমকোণ, আয়তাকার জলনির্গম প্রণালীতে কিন্তু আর ভাঁজ হবে না। কি হবে? সমকোণ মানে সেখানে চ্যুতি, ফাটল দেখা দেবে। ফাটল এবং যে ফাটল দারুণযুক্ত যে অঞ্চল, সেই ধরনের ভূপৃষ্ঠে আমরা এই আয়তাকার জলনির্গম প্রণালী গড়ে উঠতে দেখি। এখানে কিন্তু এই ধরনের জলনির্গম ব্যবস্থায় নদীর ঘনত্ব কিন্তু বেশ কম, যেহেতু সমকোণ, খাঁজকাটা খুব স্ট্রিং এলাকা, মানে খুব সূক্ষ্ম এলাকা। সমকোণ 90 ডিগ্রি, আমরা সবাই জানি সমকোণ। সেই জন্য এখানে নদীর ঘনত্ব কিন্তু বেশ কম, খুব একটা দেখা যায় না। আর প্রত্যেকটা নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই অঞ্চলের চ্যুতিরেখার যে গঠন, সেই গঠন অনুযায়ী কিন্তু এরা প্রবাহিত হয়। প্রত্যেকটা জায়গায় চ্যুতিরেখার গঠন অনুযায়ী নদী প্রবাহিত হয়ে চলেছে। সেই জন্যই কিন্তু এই আয়তাকার নদী নকশা আমরা গড়ে উঠতে দেখি, সমকোণে মিলিত হয় বলে আমরা এই ধরনের নদী নকশা দেখেছি। এছাড়াও আমরা কি দেখতে পাচ্ছি, গ্রানাইট এবং ব্যাসল্টযুক্ত যে অঞ্চল, সেখানে আমরা এই ধরনের নদী নকশা গড়ে উঠতে দেখি। পরস্পরকে ছেদকারী যে মানে সোন, বেতোয়া, এই ধরনের নদীতে আমরা এই আয়তাকার জলনির্গম ব্যবস্থা গড়ে উঠতে দেখেছি। নেক্সট আলোচনা করব কৌণিক নদী নকশা। পঞ্চমত বিভাগ আমরা পড়ছি ভূ গঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ নদী নকশা। 5 নম্বর হচ্ছে কৌণিক নদী নকশা। কৌণিক জলনির্গম প্রণালী। কৌণিক জলনির্গম প্রণালী, এই কৌণিক জলনির্গম প্রণালীটাতে কি হয়, এখানে উপনদীগুলো, প্রত্যেকটা উপনদী তার প্রধান নদীর সঙ্গে সূক্ষ্মকোণ বা স্থূলকোণে এসে মিলিত হয়। আমরা সবাই জানি সূক্ষ্মকোণ কাকে বলে, স্থূলকোণ কাকে বলে, এটা নিশ্চয়ই বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আয়তাকারে যেমন সমকোণে এসে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছিল, কৌণিকে কি হচ্ছে, প্রধান নদীর সঙ্গে উপনদীগুলো এসে সূক্ষ্মকোণ বা স্থূলকোণে এসে মিলিত হয়। তার ফলে কৌণিক নদী নকশা ভূপৃষ্ঠের ওপর গড়ে ওঠে। আমরা কোথায় দেখতে পাই এই ধরনের কৌণিক নদী নকশা? মার্কিন আফ্রিকার যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, সেই আফ্রিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আমরা এই ধরনের কৌণিক জলনির্গম প্রণালী গড়ে উঠতে দেখেছি। প্রচুর পরিমাণে কৌণিক জলনির্গম প্রণালী সেখানে রয়েছে। এবং এটা যদি আমরা বলি যে আয়তাকারের একদম বিপরীত অবস্থা হচ্ছে কৌণিক নদী নকশা। কেন? আয়তাকারে কি ছিল? আয়তাকারে প্রধান নদীর সঙ্গে উপনদীগুলো এসে সূক্ষ্ম বা সমকোণে মিলিত হয়েছিল। আর এখানে কি হয়েছে, এই নদী নকশায় কিন্তু, কৌণিক নদী নকশায় প্রত্যেকটা উপনদী প্রধান নদীর সঙ্গে সূক্ষ্ম বা স্থূলকোণে এসে মিলিত হয়েছে। তাহলে আয়তাকারে সমকোণ, কৌণিকে হচ্ছে সূক্ষ্ম স্থূলকোণ। মাথায় রাখবে, আশা করি তোমাদের কাছে এটা খুব সহজে। এবং যখন এই নদী নকশাগুলো পড়বে, তখন কিন্তু কার পরে কোনটা, কী ধরনের কোণ, কোন কোণে এসে মিলিত হচ্ছে, কিভাবে মিলিত হচ্ছে, কী ধরনের ভূতাত্ত্বিক গঠনের ওপর দিয়ে সেই নদীটা বয়ে চলেছে, তার ওপর কিন্তু এইগুলো নির্ভর করবে। এরপর পড়বো আমরা ষষ্ঠত নদী নকশা। ষষ্ঠত নদী নকশা হচ্ছে অঙ্গরীয় নদী নকশা। 6 নম্বর অঙ্গরীয় জলনির্গম প্রণালী। দেখো, অঙ্গরীয় যে অ্যানুলার ড্রেনেজ প্যাটার্ন, অ্যানুল অর্থাৎ এখানে এই যে অ্যানুলার কথাটা আমি বলছি, অ্যানুলার মানে হচ্ছে আংটি বা বলয়ের মতো। একটা আংটি কি বলয়ের মতো রিং হয়ে থাকে। সাধারণত ভূপৃষ্ঠের কোনো গম্বুজাকৃতি পাহাড় বা কোনো ধরো শিলাগঠিত যে ক্ষয়প্রাপ্ত গম্বুজ, চারঘাটটা ক্ষয়প্রাপ্ত হলে মাথার দিকটা উঁচু, তো এই গম্বুজাকৃতি পাহাড়ে কি হয়, মাথার দিকটা উঁচু টিলার মতো, শক্ত শিলার মতো অবস্থান করে। কেন অবস্থান করে? কারণ যেহেতু ওর মাঝখানটা শক্ত শিলা মানে প্রাচীন শিলা,
নরম শিলা মানে নতুন শিলা গঠন হয়েছে। ভূতাত্ত্বিক যে বয়স শিলা সে অনুযায়ী যদি আমরা বিভাজন করি তাহলে দেখতে পাবো যে যেগুলো প্রাচীন শিলা সেগুলো সবসময় শক্ত শিলা হয়। কেন হয়? তার গঠনটা অনেক দীর্ঘদিন আগে হয়েছে, সে ভূমিরূপের ভূতাত্ত্বিক স্থায়িত্ব অনুযায়ী দাঁড়িয়ে আছে। এবার এই অ্যানুলার প্যাটার্নে কি হয়, মূল শিলাখণ্ডের ঠিক মাঝখানের যে অংশটা, সেই অংশটা ধরা যাক এরকম একটা শক্ত শিলা দ্বারা অধ্যুষিত অঞ্চল। সেই শক্ত শিলা অধ্যুষিত অঞ্চলের চারপাশ দিয়ে, মাঝখানটা শক্ত, চারপাশ দিয়ে এইভাবে বলয়ের শক্ত শিলার মাঝখান থেকে এরা বাইরের দিকে প্রবাহিত হয়ে বেরিয়ে আসছে। ঊর্ধ্বভঙ্গ থেকে কঠিন শিলাকে বেষ্টন করে থাকে অপেক্ষাকৃত নরম শিলা। সেই নরম শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে বলয়ের আকারে এক ধরনের নদী নকশা গঠন করছে এবং কোমল শিলার উপর দিয়ে নদী প্রবাহিত হয়ে বিভিন্ন দিকে প্রবাহিত হয়ে গেছে। একে আমরা বলি অ্যানুলার ড্রেনেজ প্যাটার্ন। পর্যায়ক্রমিকভাবে যখন কোনো ভূতাত্ত্বিক গঠন নরম এবং কঠিন শিলা দ্বারা গঠিত হয়ে থাকে বা সেই অঞ্চলটা নরম এবং কঠিন শিলা পাশাপাশি অবস্থান করার ফলে গঠিত হয়, তাকে আমরা বলি অঙ্গুরীয়। সেই ধরনের ভূমিরূপে অঙ্গুরীয় জলনির্গম ব্যবস্থা গড়ে ওঠে। কোথায় দেখতে পাই? মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চলে এই ধরনের অঙ্গুরীয় জলনির্গম ব্যবস্থা আমরা গড়ে উঠতে দেখেছি। এবার পড়ব সপ্তমত 7 নম্বর, কেন্দ্র বিমুখ। কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। নামের মধ্যে কিন্তু সংজ্ঞা লুকিয়ে আছে। কেন্দ্র বিমুখ, কেন্দ্র মানে যে সেন্টারটা হওয়ার কথা তার বিমুখ মানে তার বাইরে, যেখানে যাওয়ার কথা সেখানে না হয়ে তার বাইরে যাচ্ছে। কে যাচ্ছে? প্রধান নদীর যে গঠন, ভূগঠন, সেখানে কি হয়, সাধারণত কোনো আগ্নেয় পর্বত কিংবা কোনো গম্বুজাকৃতি পর্বত, সেই পার্বত্য অঞ্চলে আমরা অনেক সময় দেখতে পাই যে নদী মাঝখান থেকে ভূমির ঢাল অনুসরণ করে তার চারধারটা উঁচু, মাঝখানের অংশটা নিচু। এই ধরনের ভূমির ঢাল অনুসরণ করে উঁচু জায়গা থেকে বিভিন্ন উপনদী কেন্দ্রের ভেতরে আসা উচিত ছিল, যেহেতু ভূমিরূপের উত্থান বা অনুসরণ কার্যের জন্য এরা নিম্নের অংশটা বেসিন বা অবনত হয়ে গেছে। কোনো গম্বুজাকৃতি পাহাড় কিংবা কোনো টিলা বা কোনো আগ্নেয় পর্বতের ক্যালডেরা হ্রদ যেখানে হয়, আমরা অনেক সময় দেখি যে আগ্নেয়গিরির অগ্নুদ্গম হয়েছে, দীর্ঘদিন ধরে অগ্নুদ্গম বন্ধ হয়ে যাওয়ার জন্য মৃত আগ্নেয়গিরি তার মুখটা গর্ত হয়ে যায়। মানে এইরকম খাড়া, আমি একটু ভূমিরূপটা এঁকে দেখাচ্ছি। ধরা যাক এটা একটা আগ্নেয় পর্বত, এই জায়গাটা অগ্নুদ্গম হতে হতে পরবর্তীকালে এইখানটায় এই অংশটা বসে গিয়ে অগ্নুদ্গম বন্ধ হয়ে অবনত হয়ে গিয়ে এই রকমের আকৃতি লাভ করেছে, যাকে আমরা বলি ক্যালডেরা, শঙ্কু আকৃতির পাহাড়। সেই অংশটা মাঝখানটা ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে যখন এই ধরনের ভূমিরূপের আকৃতি গঠন করে, তখন উচ্চ পার্শ্বস্থ অঞ্চল থেকে নদীগুলো ভেতরে না গিয়ে ভূমির ঢাল অনুসরণ করে চতুর্দিকে বাইরে এইভাবে কেন্দ্রের বাইরে ছড়িয়ে পড়ে। তাকে আমরা বলি কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী বা অরীয় জলনির্গম প্রণালী। সাধারণত আমরা ভূমির ঢালকে অনুসরণ করে নিচের দিকে একগুচ্ছভাবে নদীগুলো প্রবাহিত হয়ে থাকে। কোথায় কোথায় দেখতে পাই? ছোটনাগপুর মালভূমির পরেশনাথ পাহাড়ে আমরা এই ধরনের অসংখ্য কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী পরিলক্ষিত করেছি। অষ্টমত যে জলনির্গম প্রণালী, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখের একদম বিপরীত, কেন্দ্রমুখী। কেন্দ্রমুখী 8 নম্বর জলনির্গম প্রণালী হচ্ছে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। কেন্দ্রবিমুখী কি হয়েছিল? গম্বুজাকৃতি পাহাড়ের চারধারে জলটা প্রবাহিত, নদী প্রবাহিত হয়ে যাচ্ছিল। এখানে কি হবে, মাঝখানটা যেহেতু অবনত অংশ, যেমন প্লায়ার হ্রদ বা এই ধরনের বিভিন্ন জায়গায় দেখতে পাই, ধরা যাক এখানে কোনো নিম্ন অবনস্থ অঞ্চল আছে, সমস্ত উচ্চ পার্শ্বস্থ অঞ্চল থেকে নদীগুলি ভূমিরূপের ঢাল অনুসরণ করে কেন্দ্রের দিকে এসে যখন
তার যাত্রা পথ বা তার প্রবাহ পথ অনুসৃত হয়, তখন তাকে আমরা বলি কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। সাধারণত নিম্ন ভাঁজের ফলে সৃষ্ট হওয়া যে ভূগাঠনিক বেসিন বা গঠনগত ভাবে কোনো জায়গা হয়তো বসে গেছে, যে কোনোভাবে ভূমির উপরে উত্থান গঠন কাজ চলতেই থাকে, কারণ আমরা জানি যে নদীর ক্ষয়চক্র বা ভূমির উপর ক্ষয়চক্র সর্বদা সবসময় সব জায়গাতেই ক্রিয়াশীল। এটা যেহেতু একটা দীর্ঘায়ত প্রক্রিয়া, দীর্ঘায়ন যেটা আমরা WS গ্লকের মডেলে প্রথমেই বলেছি, দীর্ঘায়ত প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে হয়, ফলে হয়তো খুব চট করে আমাদের চোখে এটা পড়ে না। যখন একটা বিশাল রকমের পরিবর্তন সাধিত হয় তখন সেটা আমাদের চোখে আসে। তো আমরা এই ধরনের ভূমিরূপগুলো কোনো নিম্নস্থ বেসিন বা ভাঁজে আমরা গড়ে উঠতে দেখি, একে আমরা বলেছি কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। তারপরে পড়ব অসংগত জলনির্গম প্রণালী। অসংগত বা আকশিরূপী, অসংগত বা আকশিরূপী। অসংগত বা অসংগত মানে কি? সঙ্গতিবিহীন। কার সঙ্গে সঙ্গতিবিহীন? ভূমিরূপের ঢাল এবং ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে জলধারার যে প্রবাহ বা নদীর যে প্রবাহ, সেইটা সঙ্গতিবিহীনভাবে যখন গড়ে উঠবে। কোথায় হয়? আমরা সাধারণত দেখতে পেয়েছি যে অনেক সময় নদীর যে মস্তক অঞ্চল থাকে, মাথার দিকের যে অংশটা, সেই অংশে অনেক সময় দেখতে পাই যে কখনো কখনো প্রধান নদী যে দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, ঠিক তার বিপরীত দিকে আরও একটা কোনো উপনদীর সৃষ্টি হলো। সেই উপনদীটা দীর্ঘদিন ধরে প্রবাহিত হওয়ার পর যখন যে কোনো কারণেই হোক না কেন, হয়তো ক্ষয়কার্যের ফলে উপত্যকা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, এবং পরবর্তীকালে দেখা যায় যে এই মানে আগের প্রধান নদীটা কি করে, একটু এঁকে দেখালে সুবিধা হবে। ধরা যাক এটা একটা প্রধান নদী, এই বাঁক দিয়ে প্রবাহিত হয়ে চলেছে। এবার পরবর্তীকালে দেখা গেল যে এইরকমভাবে একটা অন্য কোনো উপত্যকায় আরও কোনো উপনদী এসে প্রবাহিত হচ্ছে, এইভাবে প্রবাহিত হচ্ছে। এবার নদীর মস্তক ক্ষয়ের ফলে দেখা গেল যে এই উপনদীটা যেটা অন্য উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেই নদীকে প্রধান নদী ক্রমাগত ক্ষয়ের ফলে গ্রাস করে নিল। তার ফলে এই রকম এলোমেলো আকশি জাতীয় অসংগত জলনির্গম প্রণালী আমরা ভূপৃষ্ঠের ওপর গড়ে উঠতে দেখি। একে বলা হয় আকশিরূপী বা অসংগত জলনির্গম প্রণালী। সাধারণত ইন্দ্রাবতী এবং গোদাবরীর যে সংযোগস্থল, সেখানে আমরা এই ধরনের অসংগত নদী নকশা দেখতে পাই। মূলত মস্তক ক্ষয়ের ফলেই পূর্ববর্তী নদী তার পরবর্তী নদী যে উপনদীকে ধীরে ধীরে গ্রাস করে ফেলে এবং গ্রাস করে আকশির মতো চিত্র বা আকশিরূপী জলনির্গম ব্যবস্থা গড়ে উঠতে দেখেছি। 10 নম্বর, শাখা নদী সমন্বিত জলনির্গম প্রণালী। আচ্ছা, এখানে একটু আলোচনা করা দরকার, সেটা হচ্ছে শাখা নদী প্রধান নদীর কোন অবস্থায় সৃষ্টি হয়। মূলত নিম্ন গতিতেই কিন্তু আমরা প্রধান নদী থেকে শাখা নদী সৃষ্টি হতে দেখি। কেন? কারণ তখন নদীর আর চলার ক্ষমতা থাকে না, স্লথ হয়ে যায় গতি, খাদ বালুকাপূর্ণ, পলিপূর্ণ। তো নদী তখন কি করে, বিভিন্ন জায়গায় বদ্বীপ গঠন করে, পলল বেজনী গঠন করে। তো যেখানে এই বদ্বীপ এবং পলল বেজনী, কারণ শাখা নদী সাধারণত এটা কোথায় দেখতে পাই, বদ্বীপ ও পলল বেজনী সমৃদ্ধ নিম্ন অঞ্চল। বদ্বীপ এবং পলল বেজনী আমরা সাধারণত পর্বতের যে একদম পাদদেশীয় অঞ্চল, সেখানে যেমন পলল বেজনী গঠন হয়, বদ্বীপ দেখতে পাই নদীর নিম্ন গতিতে। তো সেখানে কি করছে, নদী যখন শাখা নদীতে বিভক্ত হয়ে যায়, তখন সেখানে বিভিন্ন রকম জলধারা সৃষ্টি হয়। পরবর্তীকালে দেখা যায় যে ওই জলধারাগুলো শেষে আবার প্রধান নদীর সঙ্গেই মিলিত হচ্ছে, এবং এটা আমরা বিভিন্ন জায়গায় কিন্তু লক্ষ্য করেছি। যখন এই নদীগুলো প্রধান নদীর সঙ্গে সেই জলধারাগুলো পুনরায় মিলিত হয়, তার ফলে এক ধরনের জাল জটারূপী নদী নকশা গড়ে ওঠে, যাকে বলা হয় শাখা নদীর সমন্বিত জলনির্গম প্রণালী। ইংরেজি হচ্ছে অ্যানাস্টোমাজিং ড্রেনেজ প্যাটার্ন। অ্যানাস্টোমাজিং জটা জাল সমৃদ্ধ বিভিন্ন জায়গায় নিম্ন গতি, যেমন আমাদের
গঙ্গা নদীর যে নিম্ন বদ্বীপ অঞ্চল সুন্দরবন অঞ্চল, সেখানে আমরা এই ধরনের শাখা নদী সমন্বিত অ্যানাস্টোমেজিং ড্রেনেজ প্যাটার্ন গড়ে উঠতে দেখেছি। এটা আবার দুরকম। কীরকম? শাখা নদী সমন্বিত আবার দুরকম। একটা হচ্ছে বিনুনিরূপী, ওই যে একটু আগে বললাম, একটা হলো পলল ব্যজনী বিনুনিরূপী, আরেকটা হচ্ছে হেরিংবোন। এরা অ্যানাস্টোমেজিংয়েরই দুটি ভাগ, শাখা নদীর দুটি ভাগ। বিনুনিরূপী কী হয়, যখন নদী উপত্যকা অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তখন বারবার বাঁক পরিবর্তন করার জন্য এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তার যাত্রাপথটাকে সে যেভাবেই হোক না কেন বজায় রাখার চেষ্টা করছে, তাকে আমরা বলছি বিনুনিরূপী জলনির্গম প্রণালী। আর হেরিং একটা মাছের কাঁটা যেমন হয়, একটু বলি, এটা মাছের যদি কাঁটা ধরি, মাছের কাঁটা কিন্তু এরকম স্ট্রেট বিভিন্নভাবে সমকোণে বিভিন্ন শাখা নদীগুলো আমরা নদী নির্গম ব্যবস্থায় লক্ষ্য করেছি। সেখানে কি হয়, অনেকটা মানুষের যেমন পাঁজর, দেহের যে পাঁজরের আকৃতি, ঠিক সেই রকম মাছের কাঁটার মতো বিশেষ ধরনের নদী নকশা আমরা দেখতে পাই। এবং এই ব্যবস্থায় কি হয়, প্রধান নদীর সঙ্গে দুই পার্শ্বস্থ বিভিন্ন এলাকাতে নিম্ন অঞ্চলে বহু শাখা নদী এসে মিলিত হচ্ছে। নদীতে প্রধান নদী থেকে সৃষ্টি হচ্ছে, আবার পুনরায় প্রধান নদীতে এসে মিলিত হচ্ছে। এই দুই রকম নদী নকশা কিন্তু আমরা শাখা নদীর সমন্বিত নদী অঞ্চলে দেখতে পাই। কোথায় দেখতে পাই? আমরা বললাম শাখা নদীর সমন্বিত অ্যানাস্টোমেজিং নদী নকশা আমরা সুন্দরবন অঞ্চলে প্রচুর পরিমাণে দেখেছি। যেমন হেরিংবোন নদী নকশা আমাদের যে কোশি নদী, সেখানে লক্ষ্য করা যায়। ঝিলাম নদীর ঊর্ধ্বগতিতে আমরা লক্ষ্য করেছি। তারপর বিনুনিরূপী দেখতে পেয়েছি মহানদী, গোদাবরী, সিন্ধু, গঙ্গা বিভিন্ন উপত্যকাতে আমরা দেখতে পাচ্ছি। এবার 11 নম্বর এবং ভূ গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নদী নকশার সর্বশেষ নদী নকশা, সেটা হলো বিশৃঙ্খল নদী নকশা। 11 নম্বর বিশৃঙ্খল জলনির্গম প্রণালী। বিশৃঙ্খল মানে এর কোনো শৃঙ্খলা থাকবে না। সাধারণত বিভিন্ন সময়ের ভূতাত্ত্বিক গঠন যে জায়গায় সমন্বিত হয়েছে বা যে জায়গায় হয়ে থাকে, সে সমস্ত জায়গাতে আমরা দেখতে পাই যে প্রধান নদীগুলো তার উপনদীর সঙ্গে এলোমেলোভাবে বিভিন্নভাবে এসে মিশে যাচ্ছে। কোনো নিয়ম নেই, সিস্টেম নেই, কোনো সমকোণ কি স্থূলকোণ কি তার আয়াম বরাবর বা চ্যুতি বরাবর কোনো কিছু না, এলোমেলোভাবে যখন যেদিক থেকে পারছে তার সঙ্গে এসে মিলিত হচ্ছে এবং মিলিত হয়ে যে নদী নকশা গড়ে তোলে তাকে আমরা বলি বিশৃঙ্খল নদী নকশা। সাধারণত আমরা এমনটা দেখেছি যে সমস্ত জায়গায় ভূতাত্ত্বিক গঠন হয়তো কোনো এক সময়ে ধরা যাক হিমযুগে হয়েছিল, এবার হিমযুগে বা হিমযুগেরও আগে হয়তো সেখানে কোনো রকমভাবে ভূতাত্ত্বিক গঠন হয়েছিল, পরবর্তীকালে হিমযুগ হয়েছে, ভূমিরূপের বিবর্তন হয়েছে, বিভিন্নভাবে নদী ভূতাত্ত্বিক পরিবর্তন হয়েছে, তার ফলে পরবর্তীকালে কিন্তু ওই আগেকার প্রধান নদীর সঙ্গে বিভিন্ন উপনদী এসে বিভিন্নভাবে মিলিত হয়েছে। সাধারণত আমরা দেখতে পেয়েছি প্যালিওজোইক যুগের যে নদীগুলো, সেইগুলো পার্মো-কার্বনিফেরাস উপযুগের বিভিন্ন নদীর সঙ্গে এসে মিলিত হয়ে এই ধরনের বিশৃঙ্খল জলনির্গম প্রণালী গঠন করেছে। এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে ছোটনাগপুরে আমরা খুব লক্ষ্য করেছি, এটা কোয়েল নদীতে, যে অনেক সময় আমরা এমনটা দেখতে পাই যে কোনো অববাহিকার বিভিন্ন অংশে বিভিন্ন ভূতাত্ত্বিক গঠন সাধিত হয়েছে বলে সেখানে নানা জায়গায় নানা রকম জলনির্গম প্রণালী গড়ে ওঠে, নানা রকম জলনির্গম প্রণালী। এদেরকে আমরা আবার বলে থাকি জটিল জলনির্গম প্রণালী। এটা অনেকটা বিশৃঙ্খলের মতোই নানা রকমভাবে ভূতাত্ত্বিক গঠন হওয়ার জন্য এটা সৃষ্টি হয়ে থাকে। এটা আমরা ছোটনাগপুরের কোয়েল নদীতে দেখতে পেয়েছি এবং একে আমরা বলি জটিল জলনির্গম প্রণালী। জটিল জলনির্গম ব্যবস্থা কিন্তু ছোটনাগপুরের কোয়েল নদীতে দেখতে পাওয়া যায়। এগুলো আমরা কি দেখলাম, এবং কারাকোরাম পর্বত শ্রেণীতে আমরা এই ধরনের বিশৃঙ্খল নদী নকশা গড়ে উঠতে দেখেছি। এবার আমরা দেখব ভূ গঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদী নকশা। ভূ গঠনের সঙ্গে দ্বিতীয় যে আমি শুরুতেই বলেছিলাম, ভূ গঠনের সাথে সামঞ্জস্যহীন জলনির্গম প্রণালী, অর্থাৎ ভূ গঠন যেভাবে হয়েছে তার সঙ্গে জলনির্গম ব্যবস্থা কোনো মিল রেখে বা তাল দিয়ে তৈরি হয়নি। সাধারণত কখনো কখনো নদী কী করে, তার যখন গঠিত হয় তখন
যে অঞ্চলের উপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে সেই অঞ্চলে প্রবাহিত হওয়া যে নিচু শিলা, সেই শিলার গঠনকে এড়িয়েও কিন্তু তার প্রবাহ পথকে বজায় রাখে। সেই জন্যেই কিন্তু সামঞ্জস্যহীন। উচিত কী ছিল, যে অঞ্চলের উপর দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে সেই অঞ্চলের নিম্নস্থ শিলার সঙ্গে তাল মিলিয়ে চলা উচিত ছিল, সেটা কিন্তু হচ্ছে না। তাল না মিলিয়ে সে নিজের মতো প্রবাহিত হচ্ছে, তাকে আমরা বলছি সামঞ্জস্যহীন নদী নকশা। শিলার গঠনকে এড়িয়ে তার প্রবাহটাকে বজায় রাখছে। এই ধরনের নদী হচ্ছে দুটো নদী। প্রথম হচ্ছে পূর্ববর্তী, দুই হলো অধ্যারক নদী। পূর্ববর্তী নদী আর অধ্যারক নদী কি হয়, ভূমিভাগের উত্থানের সঙ্গে ধীরে উত্থান হচ্ছে, গঠন কাজ চলছে, তার সঙ্গে তাল মিলিয়ে নদী যখন তার খাতকে কেটে অর্থাৎ উপরে উঠছে, তার সঙ্গে বেসিনটা তত গভীর হয়ে কাটছে, তাল মিলিয়ে তার পথ অর্থাৎ তার যে তাল রেখে যখন তার নিম্নস্থ নদীর যে খাত বা নদীর যে উপত্যকা অঞ্চল, যে অঞ্চলের ওপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, সেই নদী খাতের সঙ্গে তাল মিলিয়ে তার প্রবাহকে বজায় রাখে, তাকে আমরা বলি পূর্ববর্তী নদী। এটা যেহেতু মূল শিলার আয়ামের সঙ্গে তাল রেখে গঠিত হয় বলে একে অনেক সময় আয়াম নদীও বলা হয়ে থাকে। আয়াম নদীও একে বলা হয়ে থাকে। দ্বিতীয় হলো অধ্যারক নদী, অর্থাৎ সুপার ইম্পোজড, অধ্যারোপিত করা। অনেক সময় দেখতে পাই যে সমুদ্র গর্ভ থেকে জেগে ওঠা যে ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠটা কী হবে, সেটা নবীন পলিশিলা দ্বারা গঠিত হবে। অনেক সময় নবীন ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে কোনো নদী হয়তো গঠিত হয়েছে, প্রবাহিত হয়ে চলেছে, প্রবাহের ফলে দেখা গেল যে নবীন শিলা যেহেতু নরম শিলা, সেটা দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হওয়ার পর প্রাচীন শিলাটা উন্মুক্ত হয়ে পড়ে। প্রাচীন শিলা যখন উন্মুক্ত হয়ে পড়লো, তখন ওই পূর্ববর্তী যে নদীটা, যেটা ওই নবীন ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে গঠিত হয়েছিল, সেই নদী কিন্তু নিজেকে ওই একই প্রবাহ পথে প্রাচীন ভূতাত্ত্বিক গঠনের ওপরে নিজেকে প্রতিস্থাপিত করে ফেলে, যে সেহেতু ইম্পোজ করে বলে একে বলা হয় অধ্যারক নদী। অধ্যারক নদী সাধারণত চম্বল নদী, এটা দেখতে পাই। আর পূর্ববর্তী নদী হচ্ছে সিন্ধু, গঙ্গা, শতদ্রু, সেগুলো প্রত্যেকটাই পূর্ববর্তী নদী। বিন্ধ্য পর্বতে আমরা আরাবলী পর্বতের যে বিভিন্ন বিন্ধ্য মালভূমি, সেখানেও অনেক নদী আমরা অধ্যারোপিত নদী এইভাবে লক্ষ্য করেছি। এছাড়াও অনুগামী এবং অনুক্রমিক যে নদীগুলো, সেই নদী থেকেও কিন্তু আরও অনেক নদী নকশা সৃষ্টি হয়ে থাকে। কি কি সেগুলো হলো, প্রথমত হলো 1 নম্বর অনুগামী নদী। অনুগমন করছে, কাকে অনুগমন করছে? ভূপৃষ্ঠের প্রারম্ভিক বা প্রাথমিক যে ঢাল, সেই ঢালকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে আমরা বলি অনুগামী নদী। যেমন গঙ্গা নদী, একে কিন্তু অনেকে আবার প্রাথমিক নদীও বলে। কেন? যেহেতু ভূপৃষ্ঠের প্রারম্ভিক অবস্থায় বা প্রাথমিক পর্যায়ে এই নদীর সৃষ্টি হয়েছিল বলে একে বলা হয়েছে অনুগামী নদী। দ্বিতীয়ত কি নদী? দ্বিতীয়ত হচ্ছে পরবর্তী নদী। দ্বিতীয়ত হলো পরবর্তী নদী। পরবর্তী মানে কি? অনুগামী নদীর পরে যে নদীগুলো সৃষ্টি হয়েছে তাকে বলা হয় পরবর্তী নদী। কীরকম? যে অনুগামী নদীর উৎপত্তির পরপরই এরা সৃষ্টি হয়ে অনুগামী নদীকে অনুসরণ করে প্রবাহিত হয়েছে বলে এদেরকে আমরা বলেছি পরবর্তী নদী। এবং একটা জিনিস তোমাদেরকে বলি, অনুগামী আর পরবর্তী নদী, এই দুটো নদী মিলিত হয়ে কিন্তু অনেক সময় অনেক জায়গায় অঙ্গুরি আকার যে জলনির্গম ব্যবস্থা আমি আলোচনা করলাম, সেটা কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও রয়েছে বিপরা নদী। বিপরা নদী কাকে বলে? বিপরা অর্থাৎ বিপরীত। অনুগামী নদী যেদিক থেকে প্রবাহিত হলো, অনুগামী নদী যেদিক থেকে প্রবাহিত হচ্ছে ঠিক তার বিপরীত দিক থেকে, অর্থাৎ তার প্রবাহ পথ যখন বিপরীত দিকে হবে, বিপরীত দিক থেকে প্রবাহিত হয়, তাকে আমরা বলছি বিপরা নদী। এটা আমরা মূলত ভূপৃষ্ঠের ভৃগুতট অঞ্চলে প্রচুর পরিমাণে দেখতে পাই বলে অনেক সময় একে ভৃগুতট নদীও বলা হয়ে থাকে। হিমালয় পার্বত্য অঞ্চলে আমরা এই ধরনের অনেক নদী দেখতে পাই। সর্বশেষ হলো পুনর্ভাবা নদী। পুনর্ভাবা নদী অর্থাৎ পুনরায় যে গঠিত হচ্ছে। সাধারণত স্বাভাবিক ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে আমরা এই পুনর্ভাবা নদীর গঠন কাজটা লক্ষ্য করে থাকি।
যখন ক্ষয়চক্রের স্বাভাবিক ক্ষয়কারচক্রের দ্বিতীয় পর্যায়ে নদীর সৃষ্টি হওয়ার ফলে এই নদীর সৃষ্টি হওয়ার পর সেটা যখন অনুগামী নদীর মতো সেই ভূমির যে প্রারম্ভিক ভূঢাল, শুরুর যে ভূমির ঢাল, সেই ঢালকে অনুসরণ করে অনুগামী নদীর দিকে যখন প্রবাহিত হবে তখন তাকে বলা হয় পুনর্ভবা নদী। বোঝা গেল? এই হলো, আমরা সাধারণত এই নদীর উপত্যকার গভীরতাটা কিন্তু অনেক সময় বেশি হয় এবং ভূমিরূপের উত্থান কাজ এবং সেই সঙ্গে উপত্যকাকে তার কর্তন করা বা কেটে ফেলে নদীর প্রবাহ পথ সবটাই কিন্তু বজায় রাখে। এই হলো আমাদের সারা পৃথিবীর জলনির্গম ব্যবস্থার সামগ্রিক চিত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাস এখানেই শেষ করি জলনির্গম প্রণালী।